দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের পরিধি প্রকাশিত বিশেষ খবরটি হলো জাল নথিতে অর্থ আত্মসাৎ, জুট মিলের প্রাক্তন অফিসার বিপাকে, জরিমানার পর শাস্তির নির্দেশ। 2020 সালে জুট মিলের অবসরপ্রাপ্ত আধিকারিক ত্রিপুরা হাইকোর্টে গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট, মেডিকেল রিএমবার্সমেন্ট ও ডিডাকশনের অর্থ পাওয়ার দাবি জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে এক রিট পিটিশন দাখিল করেছিলেন ত্রিপুরা জুট মিল ও রাজ্য সরকারের বিরুদ্ধে, যার নম্বর WPC 693 অফ 2020। এই মামলায় ভানু লুধ যে ডকুমেন্টস দাখিল করেন তার উপর বিশ্বাস করে মহামান্য হাইকোর্ট তার আবেদন গ্রহণ করে তার সমস্ত বকেয়া অর্থ সুদ সমেত 3 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য জুট মিল ও রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিলেন গত 15/11/2022 তারিখে। কিন্তু ত্রিপুরা জুট মিল আদালতের আদেশ রূপায়ণ করতে গিয়ে দেখতে পান ভানু লুধ TJML অফিসিয়াল স্ট্যান্ডিং রুলসকে ভুয়া, জাল, মিসরিপ্রেজেন্টেড এবং ম্যানিপুলেটেড করে মহামান্য আদালতে অরিজিনাল ডকুমেন্টস বলে এফিডেভিট করে জমা দিয়েছিলেন। শুধুমাত্র অবৈধভাবে অর্থ আত্মসাতের জন্য ভানুলুদের এই নকল জাল নথি প্রকাশ্যে আসার পর ত্রিপুরা জুট মিলস এই অপকর্মের তদন্তের জন্য ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের এডিশনাল ডিরেক্টরকে চেয়ারম্যান করে 4 জন সদস্যের এক কমিটি গঠন করেছিলেন। কমিটির তদন্তেও প্রমাণিত হয় ভানু লুধ ভুয়া, জাল নথি দাখিল করে মহামান্য আদালতকে বোকা বানিয়ে জুট মিলের অর্থ আত্মসাৎ করেছেন। তারপর অরিজিনাল ডকুমেন্ট ও ভানু লুধের সৃষ্ট ভুয়া নথি সমস্ত রেকর্ড মহামান্য হাইকোর্টে দাখিল করে ভানু লুধের WPC 693 অব 2020 এর পুনর্বিবেচনার জন্য এক মামলা দাখিল করেন, যার নম্বর রিভিউ পিটিশন 19 অব 2023। উক্ত মামলায় আদালত সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রুটিনি করে দেখতে পান ভানু লুধ মারাত্মক জালিয়াতি করেছেন ভুয়া তথ্য আদালতে পেশ করে। Committed serious fraud and mislead the Honorable High Court by submitting forged documents। মহামান্য আদালত গত 24/4/2024 তারিখের ঘোষিত রায়ে জুট মিলসের অরিজিনাল রুলস ও ভানু সৃষ্ট নকল রুলস তুলে ধরেছেন। উক্ত রায়ে ভানু লুধের ভুয়া নথির উপরে ভিত্তি করে WPC 693 অব 2020 এর 15/12/2022 এর রায় বাতিল করে অবৈধভাবে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত, 1 লক্ষ টাকা জরিমানা ও ত্রিপুরা জুট মিলসকে রাজ্য সরকারের তদন্ত সংস্থা স্টেট রান ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে তদন্ত করে ভানু লুধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। আদানি আম্বানি, মোদি চুপ থাকলে কালো টাকা, রাহুল চুপ থাকলে স্বাক্ষর সেনগুপ্ত। ভালো ব্যাটসম্যান ঠিকমতো সময় ব্যাটে বলে করতে পারলেই একেবারে ছক্কা নয়তো 4। আর সংসদ হোক বা যে কোনো জনসভা, মোদি যে ব্যাট বলের টাইমিং একেবারে সচিন আর সেহবাগের মিশেল, সেটা বারবার প্রমাণ করে দিয়েছেন। বুধবার লোকসভা নির্বাচনী প্রচারে আরও একবার হাতে গরম বুঝিয়ে দিয়েছেন। উল্টো দিকে রাহুল গান্ধীর পারফরমেন্স ঠিক এরকম যে শুরুটা ভালো হলেও শেষটা ধরে রাখতে পারেন না। এই যেমন লোকসভায় দেখুন, শুরু করলেন ভাইচারা, RSS এর তথাকথিত বিভাজনের রাজনীতি ইত্যাদি বলে, শেষে সমস্ত শিষ্টাচার ভুলে সরাসরি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন গ্যালারি শো করবার জন্য। সে তো না হয় লোকসভা টিভির মাধ্যমে দেশের আমজনতা দেখে ভাবল প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি এবার তৈরি হচ্ছে বোধহয়। ওমা কোথায় কি, মিনিট দুয়েকের মাথায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দিকে তাকিয়ে চোখ মেরে বসলেন। বেশ, এক গোয়া দুধে ফেলে দিলেন কানিকটা ইয়ে। এইরকম উদাহরণ টানতে গেলে পুরো প্রতিবেদনই শেষ হয়ে যাবে। তাই সেই সব কথায় না গিয়ে উল্টো দিকে আদাপে চাওয়ালা মোদির প্রসঙ্গে জানতে বাধ্য হচ্ছি। বিরোধীদের ঠিক কোন সময়ে বক্তব্যে কাটতে হবে তা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ে এই মুহূর্তে দেশের রাজনীতিতে কেউ ভালো জানেন না। আম্বানি আদানি যুগে কংগ্রেস শিবির বহুবার বিঁধেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
রাহুল গান্ধী বিগত দিনে বারে বারে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে। তিনি বারে বারে বলেছেন বিজেপি সরকার শিল্পপতিদের সরকার, তাদেরকে আরও ধনকুবের করার কাজে বিজেপি মনপ্রাণ দিয়ে নিয়োজিত রয়েছে। দেশবাসীর কথা বিজেপি ভাবে না। প্রসঙ্গত, তেলেঙ্গানায় কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর কিছুদিন আগে আদানি গ্রুপের সঙ্গে 12,400 কোটি টাকার চুক্তি করেছিল। ঠিক এই কারণেই তেলেঙ্গানায় নির্বাচনী জনসভা থেকে আম্বানি আদানি ইস্যুতে পাল্টা রাহুল গান্ধীকে খোঁচা দিয়েছিলেন মোদী। বললেন, শাহজাদা আদানি আম্বানি থেকে কত টাকা নিয়েছেন? কথায় বলে আপনি আচরি ধর্ম পরের শেখাও, কিন্তু সোনিয়া তনয়কে সে কথা বোঝায় কে? আগামী 13ই মে তেলেঙ্গানায় একসঙ্গে রয়েছে বিধানসভা ও লোকসভা ভোট। তার আগে বুধবারটা ছিল মোদীর তৃতীয় রাজ্য সফর। তাই এই দিনের জনসভা থেকে রাহুল তথা কংগ্রেসকে খোঁচা দিতে কোনো কসুর রাখলেন না প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 5 বছর ধরে কংগ্রেসের শাহজাদা একটা মন্ত্রই জপ করে গিয়েছেন। রাফাল প্রচার মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকেই আদানি আম্বানি মন্ত্র জপ শুরু করেছিল রাহুল, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই আদানি আম্বানির নাম নেওয়া বন্ধ করে দিয়েছেন। এতটুকুতেই না দমে মোদী আরও বলেছেন, আমি তেলেঙ্গানার মাটি থেকে প্রশ্ন করতে চাই, আদানি আম্বানির থেকে কত টাকা নিয়েছেন? কোনো চুক্তি হয়েছে? কেন রাতারাতি ওদের আর গালাগালি দেওয়া বন্ধ করে দিয়েছেন? ডালমে কুচ কালা হে, কত বেগ কালো টাকা তাদের কাছ থেকে পেয়েছেন? এই আচমকা নীরবতার মানে হলো আপনিও ট্রাক ভর্তি চুরিকা মাল পেয়েছেন। যথেষ্ট বিপাকে পড়া কংগ্রেস নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধীকে দিয়ে একটা নামকাওয়াস্তা বিবৃতি দেওয়ালেও তারা বুঝতে পেরেছেন বড্ড দেরি হয়ে গেছে। রামকানাইয়ের নির্বুদ্ধিতা নিয়ে লিখেছিলেন কবিগুরু, সে তো না হয় একজন সৎ মানুষের অতিরিক্ত সততা আর বিশ্বাসকে সম্বল করে লেখা এক অসাধারণ গদ্য। কিন্তু আমাদের কংগ্রেস এর ডিফেক্টিভ প্রেসিডেন্টকে কে বুঝাবে? আকাশেতে থুতু ছেটালে নিজের গায়ে পড়ে। রাজনীতিতে এই কথাটা সেই সিস্টেম কোম্পানির বিজ্ঞাপনের মতো এত বড় সত্যি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি, ফ্ল্যাট নির্মাণে জমি মাফিয়াদের উৎপাত ও ষড়যন্ত্রে শঙ্কিত অবসরপ্রাপ্ত কর্মচারী। জমি মাফিয়াদের অস্বাভাবিক বাড়াবাড়ি, হুমকি ধমকি, আর এই কারণে নিজের আবাসিক জমিতে ফ্ল্যাট তৈরি করার কাজে ক্রমাগত বাধাপ্রাপ্ত হওয়ায় শেষ পর্যন্ত চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। দৃষ্টি আকর্ষণ করেছেন রাজধানীর কৃষ্ণনগর প্রগতি রোড এলাকার অন্তর্গত উজ্জ্বলা অ্যাপার্টমেন্টের বাসিন্দা নীতিশ কান্তি দে। তিনি অভিযোগ করেছেন একজন বিল্ডিং ডেভেলপারকে দিয়ে তার নির্মীয়মান ফ্ল্যাটগুলির কাজ করতে গিয়ে কৃষ্ণনগর প্রগতি রোড মেহেরকালী বাড়ির বাসিন্দা অভিজিৎ রাউত এবং একই রোডের অন্য আরেকজন বাসিন্দা পীযূষদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছেন। তারা বিল্ডিংয়ে নির্মাণ কাজ ক্রমাগত বন্ধ করে দিচ্ছেন। এরা বেশ কয়েকবার বিল্ডিং ডেভেলপারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, শ্রমিকদের মারধর করেছেন, বিভিন্ন নির্মাণ কাজ ভেঙে দিচ্ছেন। তিনি আরও অভিযোগ করেছেন, এই অ্যাপার্টমেন্টের কিছু বাসিন্দারাও অভিযুক্তদের মাধ্যমে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন। তাদের কাছ থেকে বেশ কয়েক দফায় মোটা অঙ্কের টাকা অন্যায়ভাবে আদায় করেছে অভিযুক্তরা। নীতিশ কান্তি দে চিঠিতে আরও জানিয়েছেন, অভিযুক্তরা তার নিজস্ব যৌথ বসত বাড়িতে এসে তারই জমি দাবি করছে, বিল্ডিং থেকে দোকান ফ্ল্যাট দাবি করছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে তারা। নানান ধরনের ক্ষমতার ভয় দেখাচ্ছে তারা। বলছে থানা পুলিশ এই সমস্ত কিছু তাদের কিছু করতে পারবে না, সবকিছু তাদের হাতে রয়েছে। অনেক সময় বহিরাগত কিছু দুষ্কৃতীর সঙ্গে নির্মাণস্থলে বসে মদ বিয়ার সেবন করছে, যাতে বলতে পারে এই আবাসিক ফ্ল্যাট বাড়ির পরিবেশ বিষিয়ে তুলেছে এরা। তাদের বাড়াবাড়ি কিংবা বিভিন্ন ধরনের চক্রান্তের কারণে জমির মালিক হয়েও তিনি এবং বিল্ডিং ডেভেলপার শ্রমিক নিয়ে নির্মাণ কাজ করতে পারছেন না। ওই প্রধান দুই অভিযুক্তের বাড়াবাড়ির কারণে উজ্জ্বলা অ্যাপার্টমেন্টের বাসিন্দা সুনীল দেবনাথ, শ্যামল আচার্য ও প্রদীপ সাহু রীতিমতো তিতিবিরক্ত হয়েছেন। চিঠিতে নীতিশ কান্তি দে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর্জি রেখেছেন, দুর্বৃত্ত মাফিয়াদের শাস্তি দিয়ে এবং তাদের কাছ থেকে জমি বাড়ি পুনরুদ্ধার করা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হোক। আগুনে জ্বলছে যাওয়া শিশুর চিকিৎসার জন্য বিপ্লবের আর্থিক সহায়তা। মানবিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
গত 7 এপ্রিল রাজনগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের মধ্যম কৃষ্ণপুরের বাসিন্দা